নাম্বার 27। তো আজ বিষয় হচ্ছে শুভ দিনের নির্ঘণ্ট, তিথি গণনা, পঞ্জিকা ব্যবহারের নিয়মাবলী। তো এইগুলো নিয়ে আমরা প্রথমে একটু শুরু করব। আপনাদের প্রত্যেকের হাতে যদি পঞ্জিকা না থেকে থাকে তো একটু পঞ্জিকা হাতে নিন। হাতে নিয়ে আমরা প্রথমে দেখবো 6 নাম্বার পৃষ্ঠা, একেবারে প্রথম 6 নাম্বার পৃষ্ঠা। দেখেন পঞ্জিকা ব্যবহারের নিয়মাবলী। এখানে আহ আমার পঞ্জিকা যেহেতু বিশুদ্ধ সনাতন পঞ্জিকা ব্যবহারের নিয়মাবলী লেখা রয়েছে। তো এখানে লাইনের সঙ্গে আপনারা একটু চোখ মেলানোর চেষ্টা করেন, আমি পড়ে শোনাই। জন্মকালীন চন্দ্র যে রাশিতে অবস্থিত সেটাই জাত ব্যক্তির রাশি, এটা তো আমরা জানি। অবশ্য পাশ্চাত্য জ্যোতিষে, মানে যেটি পাশ্চাত্য দেশগুলো, ইউরোপিয়ান দেশ, আমেরিকা বা ওই ল্যাটিন আমেরিকা, এমনকি ওই অঞ্চলের যত দেশগুলো রয়েছে সেই দেশগুলো হচ্ছে পাশ্চাত্য দেশ। এই দেশে হচ্ছে সৌর রাশি, মানে রবি যে রাশিতে অবস্থিত হবে সেটি তার রাশি। যেমন বৈশাখ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তির মেষ রাশি, জ্যৈষ্ঠ মাসে বৃষ ইত্যাদি। জন্মকালীন সময়কে লগ্ন বলে, মানে যে সময় জন্ম সেটি হচ্ছে তার জন্ম লগ্ন। জন্মকালীন চন্দ্র যে নক্ষত্রে অবস্থিত সেটাই জাত ব্যক্তির জন্ম নক্ষত্র। এভাবে হচ্ছে রাশি লগ্ন নক্ষত্র ফল জানতে হবে। আচ্ছা, প্রত্যেক মাসের আরম্ভে সংক্রান্তি পুরুষের নক্ষত্র সংখ্যা যে অঙ্গে পতিত হয়েছে তা থেকে মাসিক শুভাশুভ ফল জানতে পারবেন। অশুভ প্রশমনের জন্য পঞ্জিকায় ব্যবহার্য নিয়মাবলী তথা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মোতাবেক পালনীয়। এই 2 নাম্বারটা আমরা আগে একটু বুঝে আসি। প্রত্যেক মাসের আরম্ভে সংক্রান্তি পুরুষের নক্ষত্র সংখ্যা, মানে বৈশাখ মাসে চলে যান, একেবারে প্রথম বৈশাখের 1 তারিখ, 1 তারিখের আগে পৃষ্ঠা নাম্বার যাবেন আপনারা 273 নাম্বার পৃষ্ঠা। 273 নাম্বার পৃষ্ঠার যেখানে প্রথম থেকেই দেখে আসেন, 273 নাম্বার পৃষ্ঠা আছে 1432 সালের দিন পঞ্জিকা আরম্ভ, তারপরে বৈশাখ মাস, পয়লা বৈশাখ সূর্যোদয়কালীন গ্রহ সন্নিবেশ চক্র, মানে যে গ্রহ সন্নিবেশটা দেওয়া আছে এটি হচ্ছে পয়লা বৈশাখের দেওয়া। আর 31শে চৈত্র 1432, এখানে 1431 হবে, টাইপটা কিন্তু ভুল আছে, 1431 হবে। রবি সংক্রমণ কালে চন্দ্র তোলায় 15 নম্বর সাথী নক্ষত্রে, অর্থাৎ 15 নম্বর নক্ষত্রে 31শে চৈত্র ছিল, আর আজকের দিনে চন্দ্র 16 নম্বর নক্ষত্রে আসবে, অর্থাৎ পয়লা বৈশাখে 16 নম্বর নক্ষত্রে আসবে। কিন্তু আমরা দেখবো হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রত্যেক মাসের আরম্ভে সংক্রান্তি পুরুষের নক্ষত্র সংখ্যা যে অঙ্গে পতিত হয়েছে। এইবার নিচে দেখেন, বৈশাখ মাসের মহাবিষুব সংক্রান্তির সঞ্চার গণনা। যে নক্ষত্রে জন্ম সেই নক্ষত্র সংখ্যা সংক্রান্তি পুরুষের কোন অঙ্গে পতিত হইয়াছে ও তাহার ফল দেখিয়া স্ব মাসিক শুভাশুভ ফল জানিতে পারিবেন। তাহলে আপনাদের জন্ম নক্ষত্র কি? যে দেখেন, এই সংক্রান্তি পুরুষের মস্তকে আছে 15, 16, 17, 18, 19, 20, 21 নম্বর নক্ষত্র। এই জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে এই বৈশাখ মাসে সম্মান প্রাপ্তি হবে, রাজসুখ হবে। এইবার যার যার জন্ম নক্ষত্র এখান থেকে দেখতে হবে। হৃদয়ের সংক্রান্তির, মানে এই যে জন্ম নক্ষত্র সংক্রান্তি পুরুষের হৃদয়ে আছে 25 নাম্বার, 26 নাম্বার, 27 নাম্বার এবং 1 ও 2 নাম্বার। ফল হচ্ছে ধনাধ্যক্ষতা, অন্ন বস্ত্র লাভ। এটি কিন্তু এই 6 নাম্বার পৃষ্ঠার যে 2 নাম্বার পয়েন্টটা দেখলেন, যে প্রত্যেক মাসের আরম্ভে সংক্রান্তি পুরুষের নক্ষত্র সংখ্যা যে নক্ষত্র ফল কই নক্ষত্র সংখ্যা যে অঙ্গে পতিত হয়েছে তা দেখে মাসিক শুভাশুভ ফলাফল জানতে পারবে, মানে এই মাসটা কেমন যাবে। অর্থাৎ যে মাসে সংক্রান্তি পুরুষের নক্ষত্র আপনাদের যে অঙ্গে রয়েছে সেই অনুযায়ী যে ফল, ওই মাসিক ফলাদেশটা ওই রকম হবে। এটা সংক্ষেপে এক কথায় লেখা, ওর ভিতরে যতগুলো পড়ে সেগুলো কিন্তু হবে। এইবার নাম্বার 3, মানে 6 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার। প্রতি তারিখে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত তারিখ, ইংরেজি তারিখ, হিজরি তারিখ চিহ্নিত আছে। সেই সঙ্গে দৈনিক সূর্যোদয়, সূর্যাস্ত, চন্দ্রোদয়, চন্দ্রাস্ত দেওয়া আছে। এটা তো আমরা দেখেছি। আচ্ছা, 4 নাম্বার, বার তিথির পর দণ্ড। বার তিথির পর যেটা দণ্ড আছে ওটা হচ্ছে বাংলা সময়, আমরা জানি বাংলা সময়কে দণ্ড, পল, বিপল। তারপরে দেওয়া আছে ঘন্টা, মিনিট, সেকেন্ড। যেমন ধরেন আপনারা 1 বৈশাখ একটু দেখে আসেন, 31শে চৈত্র 278 নম্বর পৃষ্ঠায় যান। 278 নম্বর পৃষ্ঠায় দেখেন, মঙ্গলবার, মানে পয়লা বৈশাখ, বাংলাদেশ 2রা বৈশাখ, ইংরেজি 15ই এপ্রিল, হিজরি 16 শাওয়াল।
মেষদং, মানে মেষদং মানে সূর্যোদয় হয়েছে আহ, শূন্য- মেষ শূন্য দণ্ড 1 মিনিট 48 সেকেন্ড গতে সূর্যোদয় হয়েছে। আর সূর্য অস্ত গেছে হচ্ছে শূন্য দণ্ড 17 মিনিট 2 সেকেন্ড, মানে শূন্য দণ্ড 17 পল 2 বিপলে অস্ত গেছে। এইটাকে আবার ঘন্টায় করা আছে ইং ঘন্টা, মানে ঘন্টাটা যেহেতু ইংরেজি টাইম, ব্রিটিশ টাইম, সেহেতু ইং দেওয়া আছে। 5টা 49 মিনিট 31 সেকেন্ড গতে সূর্যোদয়, আর 6টা 22 মিনিট 35 সেকেন্ড গতে সূর্যাস্ত। এটি বোঝাতে বলা হয়েছে যে প্রথমে দণ্ডে দেওয়া আছে, তারপরে হচ্ছে আমাদের ঘন্টা মিনিট সেকেন্ডে আছে। নক্ষত্র যোগের নাম উল্লেখ করা আছে। তাহলে কোন নক্ষত্র সেটা নাম উল্লেখ করা আছে, কোন যোগ সেটিও কিন্তু উল্লেখ করা আছে। তিথ্যাদি মানে তিথির নামও উল্লেখ করা আছে, তিথির স্থিতি উল্লেখ করা আছে, পরবর্তী তিথির আরম্ভকাল সেটিও উল্লেখ করা আছে, যে এই কয়টা পর্যন্ত তিথি। যেমন একটু দেখে আসেন যে দ্বিতীয়া তিথি ওই সেই 278 নম্বর পৃষ্ঠায় মঙ্গলবার দ্বিতীয়া তিথি, দণ্ডতে হচ্ছে 8 দণ্ড 28 মিনিট 8 সেকেন্ড 8, ওই সরি 8 দণ্ড 28 পল 8 বিপল। আর ঘন্টায় হচ্ছে সকাল, যেহেতু ঘন্টার আগে রাত্রি থাকলে রাত্র, আর যদি কোনো কিছু না থাকে সেটা দিবা। তাহলে 9টা যেহেতু, তাহলে সকাল 9টা 12 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত, তারপর তিথি আরম্ভ। তাহলে তিথি কয়টা পর্যন্ত, কয়টায় শেষ, এটা এখানে দেওয়া রয়েছে, এটি আমরা বুঝলাম। তারপরে হচ্ছে তিথির আরম্ভকাল বুঝতে হবে। দিবা হলে ঘ, অর্থাৎ ঘন্টা, আর রাত্রি হলে ঘ দেওয়া হলো, মানে রাত্রির ক্ষেত্রে রাত্রি ঘ দেওয়া থাকবে, আর দিনের ক্ষেত্রে শুধু ঘ দেওয়া থাকবে। এবার নাম্বার 5, মানে 6 নম্বর পৃষ্ঠার 5 নম্বর পয়েন্ট। চন্দ্র শুদ্ধি হলে যে সকল রাশির নাম উল্লেখ আছে, তন্মধ্যে জন্মরাশি উল্লেখ থাকলে ওই দিন ওই সময়ে জন্মরাশির উল্লেখ থাকলে ওই সময়ে ঘাতচন্দ্র বুঝতে হবে। চন্দ্র শুদ্ধি মানে কিভাবে বুঝবেন, দেখেন ওই যে মঙ্গলবারের পরে 4 লাইন বাদ দিয়ে যান। মঙ্গলবার পরে, মানে 278 নম্বর পৃষ্ঠার মঙ্গলবারের পরে আপনি দেখেন মেষ বৃষ সিংহ কন্যা ধনু ও মকর রাশির চন্দ্র শুদ্ধি ও সন্ধ্যা 6টা 56 মিনিট 59 সেকেন্ড গতে বৃষ মিথুন কন্যা বৃশ্চিক মকর ও কুম্ভ রাশির ঘাতচন্দ্র। তাহলে আমরা কি বুঝলাম, যে এখানে যদি আমাদের রাশি যদি থাকে, যার যার রাশি যদি থাকে, তাহলে সেটি চন্দ্র শুদ্ধির ক্ষেত্রে আমাদের অশুভ বুঝতে হবে। কি, চন্দ্র শুদ্ধি স্থলে যে সকল রাশির নাম উল্লেখ আছে, তন্মধ্যে জন্ম রাশি উল্লেখ থাকলে ওই দিন ওই সময়ের, মানে যত সময় ওই চন্দ্র থাকবে, জন্ম রাশির উল্লেখ থাকলে ওই সময় ঘাত চন্দ্র বুঝতে হবে, মানে ওই চন্দ্রটা শুভ নয় ওই দিনে, আপনার চন্দ্র মানে যার যার চন্দ্র। তারপরে দেখেন তারা শুদ্ধির স্থলে 6 নাম্বার, তারা শুদ্ধি স্থলে যে সমস্ত নক্ষত্রের সংখ্যা উল্লেখ আছে, তন্মধ্যে নিজের জন্ম নক্ষত্র উল্লেখ থাকলে ওই সময় তা শুদ্ধ হয়েছে বুঝতে হবে। তাহলে চন্দ্রের ক্ষেত্রে হচ্ছে, ওই সরি হ্যাঁ, চন্দ্রের ক্ষেত্রে হচ্ছে ঘাত চন্দ্র বুঝতে হবে, নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এটা শুদ্ধ নক্ষত্র বুঝতে হবে, মানে আপনার অনুকূলের নক্ষত্র। তাহলে ওর পরে দেখেন ওই যে রাশি যখন দেখলেন আপনি যে ঘাতচন্দ্র, তারপরে দেওয়া আছে দেখেন, এটা 278 নম্বর পৃষ্ঠায়, ওইখানে আবার যাচ্ছি। 2 4 6 8 9 11 13 15 17 18 20 21 22 23 24 25 27 নক্ষত্রের তারা শুদ্ধি। তাহলে এই নক্ষত্রের মধ্যে যদি আপনার নক্ষত্র পড়ে, তাহলে সেটি শুভ, এই দিনটি আপনার জন্য শুভ। এটি আমাদের কেন জানতে হবে, ধরেন ওই যে শুভ দিনের নির্ঘণ্ট, যদি আপনার বিবাহ হয়, আপনার অন্নপ্রাশন হয়, আপনার বাড়িতে বড় কোনো অনুষ্ঠান হয়, সেই রান্না কেমন হবে, আপনি বিদেশ যাত্রা করবেন, আপনি পূজা করবেন, যা কিছু করবেন, ওই দিন আপনার তারা শুদ্ধি আছে কিনা সেটি এখান থেকে বুঝতে হবে, যে আপনার নক্ষত্র শুভ ফল দিচ্ছে কিনা। তাহলে ওই দিনে কিন্তু এই নক্ষত্র থাকবে, যে নক্ষত্রে তারা শুদ্ধি। এবং রাত্র, দেখেন ও রাত্রি 1টা 34 মিনিট 48 সেকেন্ড গতে 1 3 5 7 9 15 9 10 12 14 16 18 19 21 23 25 নক্ষত্রের হচ্ছে তারা শুদ্ধি। তাহলে আপনার জন্ম নক্ষত্র যদি 2 4 6 8 9 11 উপরের লাইনের নক্ষত্র পড়ে, তাহলে দিনের বেলায় কাজগুলো শুভ হবে। আর রাত্র 1টা 34 মিনিট 48 সেকেন্ডে পরে যদি যারা বিবাহ করবেন, তাদের কিন্তু ওই 2 4 6 8 9 নক্ষত্র থাকলে তারা বিবাহ করতে পারবে না। তাদের জন্য কিন্তু আবার 1 3 5 7 9 10 12 14
16, 18, 19, 21, 23, 25, 27 নক্ষত্রের তারা শুদ্ধি। এইসব নক্ষত্রের লোক ওই দিনে বিবাহ করতে পারবে রাত্রে, কিন্তু সে রাত্র কয়টায়? 1:34:48 পরে যদি থাকে। এটা কি ক্লিয়ার? আপনারা এই পর্যন্ত ক্লিয়ার নক্ষত্র শুদ্ধি পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। গুরুজি আচ্ছা, একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। গুরুজি ওই যে চন্দ্র শুদ্ধি এবং ঘাত চন্দ্র, চন্দ্র শুদ্ধির ক্ষেত্রে কি রাশি শুভ এবং ঘাত চন্দ্রের ক্ষেত্রে কি অশুভ এরকম? হ্যাঁ হ্যাঁ, নিজের রাশি পড়লে সেটি ঘাত চন্দ্র, সেটি অশুভ। আর নিজের রাশি বাদে যদি চন্দ্র শুদ্ধি থাকে তাহলে চন্দ্র শুদ্ধি, চন্দ্র শুভ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। শুদ্ধিরে রাশি শুদ্ধিরে দিব নাকি না ওই বদ মিত্র অতি উল্লেখ করা শুদ্ধিরে রয়েছে, আমি বুঝতে পেরেছি। রাশি যদি ওখানে রাশির নাম উল্লেখ থাকে সেটি ঘাতচন্দ্র, সেটি অশুভ। এইবার আপনার রাশি যদি উল্লেখ না থাকে তাহলে আপনার জন্য দিনটি শুভ। ওখানে তো সব রাশি উল্লেখ নেই। আপনি পয়লা বৈশাখে দেখেন আছে হচ্ছে মেষ, বৃষ, সিংহ, ধনু, কন্যা, ধনু, মকর। তার মানে কয়টা রাশি আছে? 2, 4, 6টা রাশি আছে। 6টা রাশির জন্য অশুভ। এইবার 6টা মেষ, বৃষ বাদ দিয়ে আপনার মিথুন রাশি হলে আপনার জন্য শুভ। সিংহ, কন্যা, তুলা হলে ভালো, তুলা হলে আপনার শুভ, বৃশ্চিক হলে আপনার শুভ, তারপরে কুম্ভ হলে শুভ, মীন হলে শুভ। এই মানে উল্লেখ থাকা রাশিটা যদি আপনার রাশি হয় তাহলে সেটি ঘাতচন্দ্র, সেটি শুভ নয়, এটি বোঝানো হয়েছে। এবার আসেন 6 নম্বরে পরে 7 নম্বর। 7 নম্বর হচ্ছে যাত্রাকালীন শুভাশুভ জানতে শুভ, মধ্যম ও নাস্তি সূর্যোদয় থেকে বুঝতে হবে। যাত্রাকালীন শুভ, অশুভ, মধ্যম এগুলো তো লেখাই আছে ওই তারিখে, কিন্তু এটা সূর্যোদয় থেকে বুঝতে হবে। তবে শুভ, মধ্যম যাই হোক বারবেলা পড়েছে কিনা দেখে যাত্রা করতে হবে। মানে বারবেলা, কালবেলা বাদ দিয়েই শুভ কর্ম করতে হবে। শুধু যাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তা কিন্তু নয়। যাবতীয় শুভ কর্ম করতে গেলে বারবেলা, কালবেলা বাদ দিয়ে, বা কালরাত্রি, কুলিক বেলা, কুলিক রাত্রি এগুলো বাদ দিয়ে, অর্থাৎ বারবেলা বারের দোষ, কালবেলা কালের দোষ, কুলিক বেলা মানে রাহুকাল, আর কুলিক রাত্রি মানে কেতুকাল, এই সময়গুলো শুভ নয়। এই সময়গুলোকে বাদ দিয়ে যে সময় থাকবে সেই সময়ে আমাদের শুভ কাজ করতে হবে। তাহলে নাস্তি থাকলে ওই সময়ে যাত্রা পরিত্যাগ করতে হবে। মানে যাত্রা নেই, শুভকর্ম নেই, মানে ও দিন বাদ দিয়ে দিতে হবে, ও দিনে করা যাবে না। বুঝছেন? এবার 7 নাম্বার বুঝছেন? জি স্যার ক্লিয়ার স্যার। হ্যাঁ, এইবার শুভকর্মের মধ্যে থাকলে, যেমন শুভকর্ম মধ্যে থাকলে সূর্যোদয় থেকে বুঝতে হবে। মানে এই কয়টার মধ্যে শুভকর্ম, তার মানে কি সূর্যোদয় থেকে ওই কয়টা পর্যন্ত। তার মানে রাত 12টা একে তারিখ পড়তেছে, ইংরেজি তারিখ পড়তেছে, ওই হিসাবে হবে না। সূর্যোদয় থেকে 8 নাম্বার, শুভকর্ম মধ্যে থাকলে সূর্যোদয় থেকে উল্লেখিত সময়ের মধ্যে, যে সময় উল্লেখ থাকবে, এবং যদি গতে থাকে তাহলে সূর্যাস্তের মধ্যে বুঝতে হবে। যে দিবা এই কয়টার মধ্যে যদি শুভকর্ম থাকে তাহলে যদি সূর্যোদয় থাকে সূর্যোদয় থেকে বুঝতে হবে। আর যদি গতে থাকে তাহলে সূর্যাস্তের মানে সন্ধ্যা হওয়ার, সূর্য ডোবার আগের বুঝতে হবে। এটি কিন্তু 8 নাম্বার, খুব খেয়ালভাবে বুঝতে হবে শুভকর্মের ক্ষেত্রে। বইগুলো একটু গ্রুপে ফটো দিলে ভালো হয় না, যে পেজটা বলতেছেন। পেজটা ফটো তুলে আর একজনে দেবে, আমি তো একটা মোবাইলে আছি এখানে, আর একজন দিয়ে দেবে। আচ্ছা, যে হাত ফ্রি আছে, যার কাছে 2টা মোবাইল আছে, পেজটা একটু ছবি তুলে দেন। এইবার 9 গুরুজি নাম্বার। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। গুরুজি এই যে যাত্রাকালীন যেটা শুভ শুভ যেটা বিষয়টা, অনেক সময় লেখা থাকে যে দক্ষিণে নাস্তি এবং এত সময় পরে পশ্চিমে নাস্তি বা পূর্বে শুভ। হ্যাঁ, এই জিনিসটা আসলে কিভাবে আমরা কাউন্ট করব? কারণ কোন দিক থেকে হ্যাঁ, অনেক সময় তো আসতেছি আমরা আসতেছি বোঝা আসতেছি, যায় আগে সূচিপত্রটা দেখেন। দেখেন, ওইটাই তো বলা লাগবে আপনাদের। আচ্ছা, ওগুলো আসবে দেখেন। এইবার গুরুজি গতে শুভকর্মের মানে ক্ষেত্রে কি 8 নাম্বার তো। সূর্যাস্তের পরে? হ্যাঁ, গতে এটা কি গতে সূর্যাস্তের বলতে পরে? 8 নাম্বার পয়েন্টের গতে হচ্ছে সূর্যাস্তের আগে বুঝতে হবে। এটা আবার গতে মানে রাত্র গতে আছে, সেখানে রাত্রি উল্লেখ আছে। আচ্ছা, বুঝতে পারছেন? দিবারাত্রি উল্লেখ করা আছে, কিন্তু যেখানে দিবা উল্লেখ করা সেখানে সূর্যোদয় থেকে
মানে সেই টাইমের মধ্যে বুঝতে হবে। আর যদি গতে লেখা থাকে তাহলে সূর্যাস্তের আগ পর্যন্ত, যে টাইম দেওয়া থাকবে সেখান থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত। আর রাত্রি শুরু থাকলে তো রাত্রি দেওয়া থাকবে। এবার 9 নাম্বার, বিবাহ স্থলে রাত্রি ঘোয়া মধ্যে থাকলে সূর্যাস্ত থেকে ওই সময়ের মধ্যে। বিবাহ কখনো দিনের বেলায় হবে না হিন্দু বা সনাতন ধর্মে। সেটি বিবাহ স্থলে রাত্রি ঘোয়া মধ্যে থাকলে সূর্যাস্ত, সূর্য ডোবার থেকে সেই কয়টার মধ্যে, ওই সময়ের মধ্যে। এবং রাত্রি ঘোয়া গতে যদি থাকে তাহলে ওই সময় হতে পরবর্তী দিনের সূর্যোদয়ের মধ্যে বুঝতে হবে। এই রূপে সকল শুভাশুভ কর্মের বেলায় একই নিয়ম প্রযোজ্য হবে। মানে যাবতীয় শুভ কর্ম যেখানে থাকবে সেখানে কিন্তু এই 9 নাম্বারের মতো, যে রাত্রি মধ্যে থাকলে এই অনুযায়ী হবে, রাত্রি গতে থাকলে সূর্যোদয়ের আগ পর্যন্ত। মানে সূর্যোদয় হয়ে গেলে পরের দিন হয়ে গেল, ওটা আর এই দিনের দিন পঞ্জিতে হবে না। বুঝতে পারছেন? এবার 10 নাম্বার দেখেন। 10 নাম্বার হচ্ছে মাহেন্দ্র যোগ ও অমৃত যোগ স্থলে দিবা মধ্যে থাকলে সূর্যোদয় থেকে দিবা মধ্যে বুঝতে হবে, ওই সময়ের মধ্যে। এবং রাত্রি মধ্যে থাকলে সূর্যাস্ত থেকে ওই রাত্র যে কয়টা থাকবে ওই কয়টার মধ্যে বুঝতে হবে। স্নান যুগাব্দ মনন্তরা স্নান সূর্যোদয় থেকে আরম্ভ হয়। যুগাব্দ স্নান আর মনন্তরা স্নান সূর্য উদয় থেকে আরম্ভ হয়, রাত্রে কখনোই কিন্তু আরম্ভ হয় না। এই জন্য স্নান কখনো কখনো শুক্লপক্ষের স্নান পরের দিন পড়ে, কখনো কখনো আগের দিন পড়ে। যুগাব্দ স্নান মনন্তরা স্নান সূর্যোদয় থেকে আরম্ভ হবে, রাত্রে কখনোই আরম্ভ হবে না। কিন্তু যত অক্ষয়া, মৌনী, বিজয়া, পুণ্যতরা স্নান এগুলো রাত্রে হয়। ওই সকল স্নানকে গঙ্গা স্নান বলা হয়ে থাকে। সে গঙ্গায় হোক, যমুনায় হোক, ব্রহ্মপুত্রে হোক, যেখানেই স্নান হোক না কেন সেটি গঙ্গা স্নান বলে গণ্য হয়। মনে রাখবেন জলাশয় স্নান দিবাভাগে। মানে যেমন এই আমাদের উড়াকান্দি ধাম, উড়াকান্দি ধামে যে যারা স্নান করেন ওটা পুকুরে, ওটা জলাশয়, ওখানে দিবাভাগে হবে। আর গঙ্গা স্নান দিবা রাত্র উভয় সময় হয়ে থাকে, দিনেও হতে পারে রাতেও হতে পারে। বুঝতে পেরেছেন? 10 নম্বর বুঝতে পেরেছেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার এই অমৃত যোগ আর মহেন্দ্র যোগ এটার ভিতর পার্থক্য কি? অমৃত যোগ যে টাইম গুলো থাকবে, মুখে যে যত খাবারের অনুষ্ঠান গুলো হবে সেগুলো অমৃত যোগে হবে। যেমন পূজা আপনি করলেন, পূজার পরে প্রসাদ দেবেন অমৃত যোগে, তাহলে প্রসাদটা ভালো হবে। রান্না করবেন মহেন্দ্র যোগে, কিন্তু খেতে বসাবেন লোককে অমৃত যোগে, তাহলে খাবারটা ভালো হবে, টেস্টি লাগবে বেশি। অমৃত যোগে ভোজন সিদ্ধি, মহেন্দ্র যোগে কার্য সিদ্ধি। এটা লিখে নিন যে যাবতীয় কাজ হচ্ছে মহেন্দ্র যোগে, আর অমৃত যোগে হচ্ছে ভোজন মানে খাওয়া, তাহলে ভালো শুভ হবে। যেমন বিবাহের পর খেতে বসাবেন সেটা অমৃত যোগে বসাবেন, আর হচ্ছে বিবাহ করবেন মহেন্দ্র যোগে। বুঝতে পেরেছেন? যাবতীয় পূজা পার্বণ, যাবতীয় অনুষ্ঠানাদি এই নিয়মেই হবে। ক্লিয়ার? জি স্যার। গুরুজি আরেকবার একটু রিপিট করেন, বলেন, আমি দেখতে পাচ্ছি না, বলেন। ক্লিয়ার? আরেকবার একটু রিপিট করেন। যন্ত্রণা রে। অমৃত যুগে লিখবেন কার্যসিদ্ধি, ভোজন সিদ্ধি, আর মাহেন্দ্র যুগে হচ্ছে কার্যসিদ্ধি। আপনি কাজ করার পরে যে খাবার দাবার খাবেন সেটা হচ্ছে অমৃত যোগে খাবেন, মানে অমৃতের মতো লাগবে। আর কাজ করার সময় সেটা মহেন্দ্র যোগে করবেন। রান্না বান্না যদি করেন তাহলে রান্না বান্না মহেন্দ্র যোগে শুরু করবেন, আর খেতে বসাবেন অমৃত যোগে। তাহলে কি হবে, ওই যে আজকে রান্না ভালো হয়েছে, খাবার ভালো লেগেছে, এই টেস্টি হয়েছে, এই জন্য। বুঝতে পেরেছেন? এই দুইটা যুগ কখন কখন শুরু হয় বা কখন কখন আরম্ভ হয় এই বিষয়ে স্যার? এটা পঞ্জিকাতে দেওয়া থাকে। দরকার নেই, আপনি লিভ নেন। কখন কখন শুরু হয় প্রত্যেক দিনের তারিখে, পঞ্জিকার তারিখে দেওয়া আছে না? সেটা কি পরে দেখতে পারবেন না? প্রত্যেক দিনে দিনে মহেন্দ্র যোগ অমৃত যোগ দেওয়া আছে না? প্রত্যেক দিনে দিনে কখন শুরু হয় কখন হয়, এটা কোনো প্রশ্ন হলো? এটা কি 365 দিনের এখন আপনাকে মহেন্দ্র যোগ অমৃত যোগ হিসাব করে দেওয়া সহজ? প্রত্যেক দিনেই তো দেওয়া আছে মহেন্দ্র যোগ অমৃত যোগ, প্রত্যেক তারিখে। কি শিখতেছেন আপনি? কিসের জ্যোতিষ শিখতেছেন আর 27 নম্বর ক্লাসে এসে? পঞ্জিকা এখনো পর্যন্ত খুলে দেখেননি? কি নাম আপনার? আওলাদ হোসেন।
হ্যাঁ, তাহলে কি যে আপনি মাহেন্দ্র যোগ অমৃত যোগ কবে কোন সময়, এটা কি আজকে কোন সময় আর কালকে কোন সময় পড়বে, এটা কি আপনাকে নোট করে দেবো এখন? পঞ্জিকা আছে, সবকিছু পঞ্জিকা আছে। 365 দিনে প্রত্যেক দিনে তার দিনে দিনে দেওয়া রয়েছে। বারবার বলছি পঞ্জিকা পড়েন, পঞ্জিকা পড়েন, কোন জায়গা পড়েছেন? আচ্ছা, যাই হোক, আসি এবার 11 নম্বর। 11 নম্বর হচ্ছে পূজা, যজ্ঞ, ব্রত, একাদশী, অমাবস্যা, পূর্ণিমায় উপবাস প্রভৃতির ক্ষেত্রে পঞ্জিকায় উল্লেখিত সময় অনুপাতে করা শ্রেয়। সকালে ক্লাস নিয়ে ওই মুহূর্তে বাসায় যে ব্যাগ গোছায় 12:30 গাড়িতে উঠেছি, 6টা বাজার 10 মিনিট আগে পৌঁছে বিছানাপত্র মানে ঘর মুছে যখন আমি নিজে ফ্রেশ হতে যাচ্ছি, তখন নীরজ বাবুকে ফোন দিয়েছি মোবাইলে ঢোকেনি, অনলাইনে ফোন দিয়ে বলছি 5 মিনিটের মধ্যে যোগদান করব। যোগদান করতে 20 মিনিট লেগে গেছে শুধু ওই মিউট আনমিউটের কারণে। এখন যদি বলেন 27 নাম্বার ক্লাস করে এসে যে মাহেন্দ্র যোগ কখন কখনো হবে। আচ্ছা, 11 নম্বর পূজা, যজ্ঞ, ব্রত, একাদশী, অমাবস্যা, পূর্ণিমার উপবাস প্রভৃতির ক্ষেত্রে পঞ্জিকায় উল্লেখিত সময় অনুপাতে করা শ্রেয় হবে। তাহলে যত উপবাস আছে পঞ্জিকায় টাইম উল্লেখ করা থাকবে, সেই টাইমে করতে হবে। গোস্বামী ও নিম্বার্ক মতে পালনাদি আলাদা প্রকারে উল্লেখিত আছে। তাহলে গোস্বামী যেমন যে কথা রত্নবাহু বলরাম দাস মহোদয় যে পাঠিয়েছিলেন আমার কাছে, যে পঞ্জিকাটা পাঠিয়েছিলেন, আমি এখনো দেখার সময় পাইনি, যে বৈষ্ণব মতে আপনাদের 12 মাসের নাম, তো 12 মাসের নাম আমাদের বৈষ্ণব ব্রত তালিকায় দেওয়া রয়েছে, আমি ছবি তুলে আপনাকে পাঠিয়েছিলাম। তাছাড়া মাসে দেওয়া যায় কিনা সেটি বিবেচনা করব, আমি এখনো দেখার সুযোগ পাইনি। আজকে দেখতাম, কিন্তু আমি ঢাকায় চলে আসলাম, না হলে আজকে ওটি দেখতাম। আমি ওটা প্রিন্ট বের করতে বলেছি, যদি সুযোগ হয় 12 মাসের আমি শুরুতে এবং অন্তিম কালে আমি ওটা দিয়ে দেবো। তো এই যে গোস্বামী ও নিম্বার্ক মতে পালনাদি আলাদা প্রকারে উল্লেখিত আছে, সেই উল্লেখ টাইমে করতে হবে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, দর্শন, অশুভ কর্মাদি দৈবাত করে ফেললে সেই দিনেই কিন্তু শান্তি কর্ম লেখা থাকে। যে আমরা সূর্যগ্রহণ দেখেছি, কোন রাশির দর্শনে শুভ, কোন রাশির অশুভ। যদি অশুভ হয়, আমরা যদি সূর্য দেখে ফেলি, তাহলে ওই দিনে মন্ত্র দেওয়া থাকে, ওই মন্ত্র জপ করে স্নানাদি করে এগুলো ত্রুটি দূর করতে হয়। পত্রিকার স্বরূপ পঞ্জিকায় উল্লেখিত হোম, যজ্ঞ, দান তথা সৎ ও অভিজ্ঞ জ্যোতিষ পণ্ডিতের ব্যবস্থাপত্র মেনে চলা সমীচীন হবে। তাহলে যাবতীয় অশুভ কর্ম কার্যাদি যদি আমরা দৈবাত করে ফেলি, যেমন স্নানের সময় স্নান করিনি, আবার গর্ভাধানের সময় গর্ভাধান করিনি, অন্য সময় করেছি, পটল খাওয়া যেদিন যাবে না সেদিন পটল খেয়েছি, যেদিন মূলা খাওয়া যাবে না সেদিন মূলা খেয়েছি, এই ক্ষেত্রে কি করা যাবে? যেমন বক পঞ্চকের মধ্যে আমিষ খাওয়া বা ধরেন বলা, মিথ্যা কথা বলা, বিভিন্ন কিছু অশুভ। তাহলে বক পঞ্চকের তারিখের মধ্যে করলে ওই সময়ে কিন্তু মন্ত্র দেওয়া আছে যে এই মন্ত্রে দোষ শান্তি করতে হবে বা এইভাবে দোষ শান্তি করতে হবে। যেমন আমরা জানি আষাঢ় মাসের রবি আদ্রা নক্ষত্রে গমনে অম্বুবাসী হয়। অম্বুবাসীর মধ্যে ভূমিকর্ষণ, তারপরে বিভিন্ন কাজবাজ, শুভ কোনো পূজা, যজ্ঞ, হোম কোনো কিছুই হবে না। তাহলে সেই সময় ধরণী ঋতুবতী হয়। তাহলে ধরণী যখন ঋতুবতী হয় তখন কোনো কার্য হবে না। অর্থাৎ সূর্যের মিথুন রাশির আদ্রা নক্ষত্রের প্রথম পাদ হচ্ছে অম্বুবাসী। প্রথম পাদ যখন পড়বে, অর্থাৎ নক্ষত্রের পাদ আমরা শিখিয়েছি, সেই প্রথম পাদে যে কয়দিন থাকবে সেই কয়দিন অম্বুবাসী হবে। তো অম্বুবাসী আরম্ভ এবং অম্বুবাসী নিবৃত্তি পর্যন্ত, আরম্ভ থেকে নিবৃত্তি পর্যন্ত মানে প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত কোনো ক্রমে শুভকর্ম করা যাবে না, এমনকি হাল চাষ পর্যন্ত করা যাবে না। তো ওই দিনে দৈবাত করে ফেলেছি, তাহলে দোষ শান্তি ওর ভিতরই লেখা থাকে, ওখানেই থাকে। আপনাদের এটা ওই দিনে দেখে নিতে হবে, এটা বোঝানো হয়েছে। 12 নম্বর লেখা হয়েছে সর্বোপরি মাহেন্দ্র যোগ, অমৃত যোগ দেখে যাত্রা করা বিদেহ। মনে রাখবেন বারবেলা, কালবেলা, বার দোষ, দিক দোষ বর্জন ও যাত্রাকালীন শুভাশুভ নিয়মাবলী মেনে যাত্রা করলে শুভ ফল পাওয়া যাবে। মাহেন্দ্র অমৃত যোগে সেকেন্ডের প্রয়োজন নেই বিধায় পরিত্যাগ করা হলো। তাহলে কি বলা হলো? শুধুমাত্র মাহেন্দ্র যোগ, অমৃত যোগে আর চন্দ্রোদয় চন্দ্র অস্ত টাইমে সেকেন্ড দেওয়া হয়নি, বাকি সকল
টাইমে সেকেন্ড উল্লেখ আছে পঞ্জিকায়। বুঝতে পেরেছেন? এইবার যে কোনো একটা দিন যান, ধরেন হয় একটা সূর্যগ্রহণ বের করেন, নচেত একটা ওই দেখা যাচ্ছে অম্বুবাচী বের করেন, নচেত দেখা যাচ্ছে আপনার ওই বক পঞ্চক বের করেন, বা ধরেন একটা অশুভ দিন যেগুলো দৈবাত করে ফেলবে, এইরকম একটা যে কোনো একটা বের করে ফেলেন। আষাঢ় মাস আমরা অম্বুবাচীটাই বের করি। আষাঢ় মাসে রবির আদ্রা নক্ষত্রের প্রথম পাদ হচ্ছে অম্বুবাচী, তাহলে আমরা আদ্রা নক্ষত্র দেখেও নিয়ে এটা দ্রুত বের করে ফেলতে পারবো। আষাঢ় মাসে চলে যাই, আষাঢ় মাসে রবি আদ্রা নক্ষত্র। আদ্রা কয় নাম্বার নক্ষত্র? আদ্রা 6 নম্বর। 6 নাম্বার। 6 আদ্রা। নাম্বার। 6 নম্বর। কত? 6 6 নম্বর। হ্যাঁ, 6 রবি নম্বর 6 নাম্বার নক্ষত্রে প্রবেশ করেছে কবে? রবি 5 আষাঢ়। রবি এ, রবি 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 এত 5 নাম্বার নক্ষত্রই তো দেখতেছি খালি। 6 নাম্বার। আচ্ছা, 8ই আষাঢ় দেখেন, 8ই আষাঢ় রবি, 8ই আষাঢ় বাংলাদেশ মতে 9 আষাঢ় 23 জুন হিজরি 26 জিলহজ, 357 নম্বর পৃষ্ঠায় দেখেন রবি 6 নাম্বার নক্ষত্রে গেছে। ভুল বলেছেন নাকি আপনারা? আদ্রা মানে 6, আদ্রা কি 6? হ্যাঁ স্যার, আচ্ছা, আদ্রা, আদ্রা মানে 6। তা কই সে অম্বুবাচী কই তাহলে? না, এখানে তো নাই। ধুস, স্যার স্যার 10 তারিখ 360 ওই পেজে। 10 তারিখ অবসর প্রকাশ। 360 পেজ। না স্যার, 356 পৃষ্ঠাই স্যার, 56 পৃষ্ঠায় হ্যাঁ? স্যার, ওই যে 56 পৃষ্ঠায় আপনি যেটা বলছেন এটাই স্যার। 22 তারিখে মনে হয় লাগবে স্যার অম্বুবাচী, 22 তারিখে লাগবে। 22 মনে হয় কেন বলবেন? না স্যার, 22 তারিখে নিচে লেখা তো স্যার। 8 তারিখে 22 দেখেন, 22 জুন 7 তারিখে হচ্ছে 7 তারিখের বক্সের মধ্যে দেখেন, হ্যাঁ 7 হ্যাঁ তারিখের বক্স বাম পাশে। আমার এখানে আজান হচ্ছে, একটু অপেক্ষা করেন, আজানটা শেষ হোক। 7 তারিখে যা বলেছি যে রবির মিথুন রাশি আদ্রা নক্ষত্রের প্রথম পাদ অম্বুবাচী, ঠিক তাই আছে। আজান শেষ এই হোক। তো স্যার 3:25 গতে স্যার আদ্রা নক্ষত্রে ঢুকবে। দাদা, জয়ন্ত স্যার আর নীরজ স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি, বলুন। স্যার ওই বলতে চাইছিলাম এখানে মিথুন রায়, তারপরে রথিন চক্রবর্তী, আশুতোষ দাস, রাধারমন দাস, প্রসঞ্জিৎ পোদ্দার, নারায়ণ চক্রবর্তী, হিমাংশু দাস, পার্থসারথী দে, এদের সবার ভিডিও। তখনটা আমারটা অফ না, আমি ছাদে বসে করছি, আচ্ছা অন্ধকারে বসেই করতেছি দাদা। আচ্ছা আচ্ছা, না না, আমি আছি। আমি যেটা দেখলাম সেটা স্যারকে জানালাম, এটা হচ্ছে বিষয়। দেখেন তো আমি কি আছি নাকি? ভিডিও অফ আছে না খোলা আছে দেখেন। আমি অন্ধকারে আছি আপনার সাথে। আবার দেখা যায় তখন। আমি তো আর মনে হয় আবার মনে হয় নেটওয়ার্কের সমস্যা না আছে। আজকে ওয়াইফাইটা হলো ঝামেলা করতেছে, আমি হলো মোবাইলে করছি। আজকে ওয়াইফাই নেই, নিজস্ব মোবাইলে করছি। জুনের 22 তারিখে দেখেন সবাই বক্সে রবি 3:25 গতে আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে। হ্যাঁ, বক্সের ভিতর লেখা দেখেন, রবি 5 দিয়ে 4 দাগ দিয়ে শূন্য দেওয়া আছে, দণ্ড 25 দণ্ড 5 পল, তারপরে ঘ
3:57:25 গতে রবি 6 নম্বর নক্ষত্রে গেছে। রবি সায়ন কর্কটে গেছে রাত্র 1:31:23 গতে চন্দ্র মেষ রাশিতে গেছে। দেখেন এখানে বক্সের ভিতর উল্লেখ আছে, দেখেন। তাহলে অম্বুবাচী শুরু হয়েছে হচ্ছে ওই দিনই, দেখেন লেখা আছে ওই জায়গায় যে টাইমটা দেওয়া আছে দণ্ড 25, মানে আপনার 7ই আষাঢ়ের নিচেই দেখেন, 7ই আষাঢ়ের বক্সের একেবারে নিচের অংশে দেখেন দণ্ড 25:5, বক্সের ভিতর ওই যে দণ্ড 25 দণ্ড 5 পল আছে, সেই 25 দণ্ড 5 পল দিয়ে 3:25:47, ওখানেও ঘ 3:25:47 আছে। গতে অম্বুবাচী প্রবৃত্তি। অম্বুবাচীর মধ্যে সর্বভয় নিবারণের জন্য দুগ্ধ পান আবশ্যক। তাহলে দুধ পান করতে হবে এই দিনে। শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা, অম্বুবাচী যাত্রা শুরু হয়ে গেছে। শুরু হওয়ার পরে পরের দিন পৃষ্ঠায় দেখেন 357 নম্বর পৃষ্ঠার উপরে আছে বীজ বপনাদি নিষেধ, জ্যোতি ব্রতী বিধবা ও দ্বিজ দিগের পাকদ্রব্য ভক্ষণ নিষেধ। অম্বুবাচী প্রবৃত্তিকাল হইতে অম্বুবাচী নিবৃত্তিকাল পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা সর্বকাশ শুভ কার্য নিষেধ। পৃথিবীতে মিথুন রাশির সূর্যের আদ্রা নক্ষত্রের প্রথম পাদ অম্বুবাচী, এটা ব্র্যাকেটে দেওয়া আছে কিন্তু। অম্বুবাচীর মধ্যে বেদ বেদাঙ্গের অধ্যয়ন, বেদও অধ্যয়ন করা যাবে না, বেদাঙ্গও যাবে না, মানে জ্যোতিষও পড়া যাবে না। ভূমিকর্ষণ নিষেধ। অসমের অন্তর্গত কামরূপ কামাখ্যা পর্বতে কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার পূজা ও মহামেলা। তাহলে অম্বুবাচী শুরু হচ্ছে এই দিন থেকে। এইবার অম্বুবাচীর মধ্যে যদি আমরা ওই কাজগুলো করে ফেলি, কি কাজ করে ফেলি, যে জ্যোতিবতী বিধবা এরা পাকদ্রব্য ভক্ষণ নিষেধ এরা যদি করে ফেলে, যদি এর মধ্যে ওই ভূমি কর্ষণ করে ফেলে, বা ধরেন আর কি রয়েছে বীজ বপন করে ফেলে, তাহলে এই জিনিসগুলো করে ফেললে অশুভ শান্তির জন্য আমরা কি করব। দেখেন অম্বুবাচী নিবৃত্তির দিনে 7 দিন পরে চলে যান, আচ্ছা 14 কামাখ্যা অম্বুবাচী নিবৃত্তি 6 থেকে 6-এর প্রথম পাদ 360 পৃষ্ঠা কত 360 অম্বুবাচী নিবৃত্তি। ও না, এখানে কোনো ইয়ে দেওয়া নেই, ওখানে তো নিষেধই করা আছে অম্বুবাচীর মধ্যে। আর কোনো এর ভিতর করে ফেললে এরা দোষ শান্তির কোনো উপায় নেই। একটা গ্রহণের দিন বের করেন, একটা গ্রহণের দিন পেজটা বের করেন। এটা সরাসরি নিষেধ, ওখানে আর করে ফেললে কিছু করণীয় নেই, ওটার কোনো পাপ খণ্ডানোর কোনো উপায় নেই আর কি। একটা গ্রহণের দিন এই যে বৃহস্পতির গোচর আছে, এটা দেখলেও হয়। দেখেন মাঘ মাসে কবে, হ্যাঁ 7 সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে। আরে বাংলা তারিখ বলেন, বাংলা তারিখ 21 ভাদ্র। হ্যাঁ 21 বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, ভাদ্রের 21 তারিখ। তাহলে সুবিধা হয় বের করতে, শ্রাবণ ভাদ্রের 21। 439 পৃষ্ঠা স্যার, 439। হ্যাঁ দেখেন 439 পৃষ্ঠায় সবাই দেখেন 439 পৃষ্ঠা। ও এ তো 38-39 কই 439 পৃষ্ঠা কই? 441 পৃষ্ঠা স্যার। হ্যাঁ 441 পৃষ্ঠা। 441 এর পরে হচ্ছে ওই গ্রহণের ইয়ে যাবে হচ্ছে পরের দিন 442 নম্বর। 42 পৃষ্ঠা জুলন যাত্রা সমাপন। দেখেন এই যে গ্রহণ, দেখেন স্পর্শ আরম্ভ, এগুলো এত কিছু পড়ে সময় নষ্ট করার দরকার নেই। যে গ্রহণ কখন আরম্ভ হবে, গ্রহণ দর্শনের শুভাশুভ মাঝখানে দেখেন বোল্ড করা দেওয়া আছে, পেয়েছেন? গ্রহণ দর্শনের শুভাশুভ। এই গ্রহণ মেষ, কন্যা, তুলা, ধনু, মকর রাশির দর্শনের শুভ। তাহলে মেষ রাশি দেখতে পারবে, কন্যা রাশি দেখতে পারবে, তুলা রাশি দেখতে পারবে, ধনু রাশি ও মকর রাশি দেখতে পারবে। উক্ত রাশি হইলেও জন্ম তারা জন্য রাত্র 10:26 গতে 11:29 মধ্যে 7ই নক্ষত্র যুক্ত তুলা রাশি, যাদের তুলা রাশি 7ই নক্ষত্র মানে রাহুল নক্ষত্র, ও রাত্র 11:29 গতে জন্ম তারা জন্য বিশাখা নক্ষত্র যুক্ত তুলা রাশির দর্শন নিষিদ্ধ।
তাহলে তুলা রাশি দেখা যাবে, সাথী আর বিশাখা নক্ষত্র দেখা যাবে না। সাথী নক্ষত্র দেখা যাবে না 10টা 26 থেকে 11টা 29, আর বিশাখা নক্ষত্র দেখা যাবে না 11টা 29 পরে যতক্ষণ গ্রহণ থাকবে এর মধ্যে দেখা যাবে না। ইহা ছাড়া অন্য রাশির দর্শনে অশুভ। দৈবাত দর্শনে দেখেন, এই হচ্ছে প্রতিকার। দৈবাত দর্শনে বিপ্রকে স্বর্ণ দান করুন। এবার স্বর্ণের যে দাম, আমাদের যারা ব্রাহ্মণ আছেন তাদের ধনী করার জন্য এটা লিখে দেওয়া হয়েছে। তো স্বর্ণ দান করবো আমরা, আপনারা নেবেন। এইবার তন্ত্রোক্ত মন্ত্র লাইটির আমার এখানে যা অবস্থা, পুনঃচরণকারীদের পক্ষে এই রাস্যাদি বিচার অনাবশ্যক। তাহলে কাদের জন্য? তন্ত্রোক্ত মন্ত্র মানে যারা দীক্ষা নিয়েছে তাদের জন্য কিন্তু এই দান ধ্যান করা লাগবে না। তাহলে আবার দান করার নিয়ম দিয়ে আপনাদের ধনী বানানোর চেষ্টা করলাম, আবার কিন্তু এখান থেকে সেটা আবার কেড়ে নিলাম। বুঝতে পেরেছেন? যারা দীক্ষা নিয়েছেন তাদের আর সোনা টোনা দান করতে হবে না। তাহলে যারা দীক্ষা নেননি দ্রুত দীক্ষা নিয়ে ফেলবেন। এইবার হচ্ছে বৈধ দর্শনকারী মাত্রেরই গ্রহণ স্নান অবশ্য কর্তব্য। তাহলে যাদের জন্য বৈধ, আর অবৈধরা তো দর্শন করবেই না, তাহলে গ্রহণ স্নান করতে হবে। গ্রহণ স্নান করতে গেলে স্নান কেন করতে হবে? এই যে সংক্রমণে গ্রহণে চৈব ন স্নায়াত যস্তু মানব সপ্ত জন্ম শশকুষ্টি দুঃখ ভাগী চ সর্বদা। তার মানে গ্রহণ বৈধভাবে দর্শন করলে অক্ষয় পূর্ণ ফল লাভ হয়। মৃত পিতৃ বৈধ দর্শনকারী মাত্রেরই সকৃত পক্ষালিত তামান্য শ্রাদ্ধ কর্তব্য। তাহলে তামান্য শ্রাদ্ধ করা লাগবে। তাহলে ব্রাহ্মণরা আবার কিছু পাবে, এখানে ধুতি গেঞ্জি পাবে। তারপর জনন মরণ শৌচে স্নান বিহিত। জনন শৌচে যেটি সকালে ক্লাসে বলেছিলাম, মরণ শৌচে যে দাহ মানে চিতায় জল না দেওয়া পর্যন্ত অসৌচ হবে না। আর জনন শৌচ অনেক ক্ষেত্রে, শুভ ক্ষেত্রে জনন শৌচ কোনো অসৌচ নয়। এটা অসৌচ কোথা? ওই যে পঞ্জিকার প্রথম 292 নম্বর পৃষ্ঠার মধ্যে ওই সব দাহ ব্যবস্থা, তারপরে অসহজ প্রকরণ, এগুলো পড়ে আসতে হবে, পড়লে ওখানে পাবে। দান ও শ্রাদ্ধ বিহিত নয়। তাহলে যার জননসৌচ চলবে আর যার মরণসৌচ চলবে, সে দানও করবে না এবং কোনো শ্রাদ্ধ করবে না। তাহলে এক্ষেত্রে তার করা লাগতেছে না, দীক্ষা যিনি গ্রহণ করেছেন তারা করা লাগতেছে না। কিন্তু ক্ষতা শৌচে মানে কি? কেটে গেছে, কোথাও কেটে গেছে, আঘাত লেগেছে, মানে অপারেশন সিজার হয়েছে, এই ধরনের দুর্ঘটনা ক্ষতা শৌচে স্নান দান আদি বিহিত। গ্রহণকালে দীক্ষা ও অনধ্যায়। গ্রহণকালে দীক্ষাটা থাকে। অদ্য হইতে সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা নিষেধ, মানে গ্রহণের দিন থেকে 1 সপ্তাহ যাত্রা নিষেধ। তাহলে কি হলো? 1 সপ্তাহের মধ্যে কি আমরা কোথাও যাব না? তখন কিন্তু ওই যাত্রার দিকগুলো দেখে আসতে হবে। ওর পরের পেজে একটু দেখেন, যিনি প্রশ্ন করেছিলেন যে যাত্রায় কখনো থাকে যে পূর্বে, কখনো দক্ষিণে, কখনো ঈশানে, কখনো নৈঋত্যে। এটা এখানে বোর্ড নেই, আমি করে দেখাতে পারতেছি না। তথাপিও যাত্রা দেখুন, শুভ পরের পৃষ্ঠায় 443 নম্বর পৃষ্ঠায় দেখেন, যাত্রা শুভ। নক্ষত্র অমৃত যোগ, মানে নক্ষত্র অমৃতের যোগ তৈরি করেছে। পূর্বে ও দক্ষিণে নাস্তি, পূর্বে আর দক্ষিণে যাওয়া যাবে না। রাত্রি 7:15 41 গতে উত্তরেও যাওয়া যাবে না। তাহলে সকালে সূর্যোদয় থেকে মানে পূর্বে আর দক্ষিণে যাত্রা করা যাবে না। এইবার রাত্র 7:15 41 পরে পরের দিন সূর্যোদয়ের আগ পর্যন্ত উত্তরেও যাওয়া যাবে না। আবার রাত্রি 10:41 12 গতে দক্ষিণে শুভ আছে, তখন দক্ষিণে যাওয়া যাবে। আবার রাত্রি 10:51 গতে ত্রামৃত যোগ মাত্র পূর্বে নাস্তি। ওই ত্রামৃত যোগ, নক্ষত্রামৃত যোগের সাথে ত্রমৃত যোগ যুক্ত হয়ে বুঝলাম না। ত্রমৃত যোগ হয়ে পূর্বে আবার নিষেধ করা হয়েছে। তাহলে কোন সময় কখন যাত্রা করা যাবে এটা একেবারে যাত্রার ব্যাপারে সম্পূর্ণ উল্লেখ করা থাকে। তো ওই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি এটিকে দেখাতে পাচ্ছি না, এটা বোর্ডে দেখানোর দরকার। এটা একটু নোট করে রাখতে পারেন, পরবর্তীতে দেখানো যাবে। যাই হোক, এই পর্যায়ে আপনারা বুঝেছেন এই পর্যায় পর্যন্ত? গুরুজি পূর্বে নাস্তি মানে শুধু পূর্ব দিকে যাওয়া যাবে না, আর অন্য দিকে যাওয়া যাবে। যেদিকে নিষেধ থাকবে পুরোপুরি স্পষ্ট লেখা থাকবে
যেদিনে যেদিকে যাওয়া যাবে সেটাও স্পষ্ট আকারে লেখা থাকবে। যাত্রার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা নেই, প্রত্যেক তারিখে পরিপূর্ণ রূপে লেখা আছে, এটার ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, কোনো ঘাটতি নেই। ওখানে কোনো ছাড় দেওয়া হয়নি, কোনো পঞ্জিকায় ছাড় দেওয়া হয় না। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন। স্যার এখানে যে ওই প্রথম ছিল যে বীজ বপনাদি নিষেধ, জ্যোতি হ্যাঁ। ব্রতি বিধবা দ্বিজ দিকে পাক দ্রব্য বক্ষণ নিষেধ। এখন যে কারো একটা ফ্যামিলিতে মনে করেন বিধবা একজন মহিলা আছে, তখন ওই ওই মহিলার উপরে পাক নির্ভর, তখন কি করা যেতে পারে? এই কথা হচ্ছে বন্ধুবাসীর মধ্যে কোনো ক্রমেই করা সম্ভব নয়। এখন আমরা তো করি, আমরা করি, কি করবেন বলেন? আমার নিজের কথা শুনবেন, আমার নিজের কথা শুনবেন, শুনবেন? বলে একটু, আমার ঠাকুরদা মারা যাচ্ছে, শুনেন শুনেন একটু শুনেন। আমার ঠাকুরদা মারা গেছেন 1994 সালের কোনো এক মাসে আর কি, সে তারিখটা মনে নেই। তো মারা গেলে তখন আমার কলেজের পরীক্ষা চলে, এমনি তো আমি কলেজে যাই না কখনো। তো কলেজের পরীক্ষা চলে, পরীক্ষা দিতে গেছি, ফার্স্ট টার্মিনাল পরীক্ষা। পরীক্ষা দিতে গেছি, ধরেন 42 কিলোমিটার সাইকেল চালায় যেতে হয় বাড়ির থেকে কলেজে, আর 42 কিলোমিটার সাইকেল চালায় আসতে হয়। সকালে যে পরীক্ষা ধরতে হয়, পরীক্ষার শেষে 42 কিলোমিটার চালায় আসতে হয়, একেবারে পাক্কা 42 কিলোমিটার আমাদের বাড়ি টু আমার কলেজ, পিসি কলেজ। তো সেখানে যাওয়ার পরে ধরেন সাইকেল চালায় গেছি, ক্ষুধা লেগেছে, এখন ওই নিরামিষ হোটেল খুঁজে ইয়ে করব। প্রথমে যেই হলে ঢোকার আগে সিঙ্গাড়া খেয়ে নিছি, তা সিঙ্গাড়ায় তো পেঁয়াজ রসুন দেওয়া আছে, খেয়ে নিছি। কিন্তু পরীক্ষা দিয়ে বেরোয় ভাবতেছি চালা যাবো, ধর আছে শুধুমাত্র মাংস, খেয়ে নিলাম প্রথম দিন। তাহলে কি হলো, ঠাকুরদা মারা গেছে, মাংস কিন্তু খেয়ে ফেলেছি। বাড়ি এসে মাকে বলেছি, মা বলছে হারাম দাদা তুই এই কাজ কেন করেছিস, তুই শিগগির তোর কাকুরে ফোন দে। আমি বললাম যে কাকুকে যখন ফোন দিতে বললো, তাহলে পরের দিন পরীক্ষা আছে, পরের দিন সকালে যেই আগে মাংস ভাত খেয়ে নিলাম। কাকু মানে ব্রাহ্মণ, আমাদের যে কুলো ব্রাহ্মণ। পরের দিন যেই মাংস ভাত খেয়ে নিলাম, এবং আসার সময়ও মাংস ভাত খেয়ে নিলাম। তাহলে আমি খেয়ে নিছি, আমার কি হয়েছে বলেন? এবং ওই দিন আমি কি কি বলেছি, বাড়িতে এসে আমি বলেছি, এমনকি ব্যাগে করে মাংস ভাত প্যাকেট নিয়ে এসে গ্রামের যে মোড়, সেখানে দেখাইছি এই যে মাংস ভাত নিয়ে যাচ্ছে, এইটা খাবো। বাড়ি গেলেই বাবা লাঠি নিয়ে রুখেছে, মাও তাই, যে এগুলো বাড়ি কেন নিয়ে আসলাম। আমি বললাম যে বুড়ো মারা গেছে, যে এক সিটা ধান দেয়নি, এক সিটা অন্ন আমাদের দেয়নি, সে মরে গেছে, তার জন্য তুমি আলাদা শ্রাদ্ধ করবা, আলাদা অসহজ পালন করতেছো, তোমার ভাই আপন ভাই সে আলাদা করতেছে, তুমি আলাদা নিমন্ত্রণ করে করবা, আলাদা ব্রাহ্মণ দিয়ে, সে আলাদা ব্রাহ্মণ দিয়ে করবে। তো আমি ওই বুড়ো মরে গেছে, ও বুড়োর নাম নেবই না, ওর গোষ্ঠী গেলেই আমি ওই বুড়ো যা। ওই রাস্তায় দাঁড়ায় মাংস উঠায় আমি কামড়ে কামড়ে খাইছি। কি হয়েছে আমার? গ্রামের লোক সব বলেছে কি যে এ হলো চন্ডাল, এ হলো জানোয়ার, মানে যত রকম গালাগালি আছে সব দিয়েছে। তো আমার কি হয়েছে? থোড়াই কেয়ার হয়েছে, তো সেই রকম হবে। এইবার আমার হয়নি, আমি যদি প্রতিষ্ঠিত না হতে পারতাম, তাহলে কিন্তু গ্রামের মানুষ বলতো, যে যারা জেনেছে তারা বলতো যে ওর ঠাকুরদা মারা গেলে ও এই অসহজাদি মানেনি, যার জন্য ওর কপালে এই জরা ব্যাধি দুঃখ দৈন্য কষ্ট কেলে সব জেগে ধরেছে। আর আজকে তারা কিন্তু এটি আর মনে রাখেনি। কেন রাখেনি? কারণ আমি ধরেন নিজের মতো ঘাড়টারামি করে করেছি, নিজে প্রতিষ্ঠিত হয়েছি। আমি যে কথা বলি যে ভগবান কৃষ্ণকে ডাক দিলেই ভগবান কৃষ্ণ বলে যে তুই তো হচ্ছে আমার মামা কংসের আপন বন্ধু ছিলি, থেকে তুই আমাকে জেলখানায় রাখেছিলি, অর্থাৎ তুই কৃষ্ণ নাম কৃষ্ণ লিখতে পারবি না, কৃষ্ণ বলতে পারবি না, যার জন্য আমি কৃষ্ণ নাম করতে পারি না। আবার আমি কিন্তু বলি যে ওই চিত্রগুপ্তকে হোয়াটসঅ্যাপ করি, ইমো করি, চ্যাটিং করি, কিন্তু উনি শোনে না। তাহলে এই যে কথাগুলো বলি, তার মানে কি আমি চন্ডাল, আমি ধর্ম মানি না? যদি ধর্ম না মানি, তাহলে পঞ্জিকায় অন্য পঞ্জিকায় যা নেই আমার পঞ্জিকায় সেগুলো রয়েছে, আমি কেন এগুলো খুঁজে খুঁজে দিয়েছি এটি বুঝতে হবে। আমি মুখে একরকম করি, আমার যখন মাথা গরম হয়ে যায় তখন একরকম করব, আবার যখন মানবো তখন মানার মতো মানবো। আমি যখন ঠাকুরের সামনে বসবো চোখের জল ফেলে আসবো,
আর যখন মানবো না 5 দিন পূজার ঘরে যাব না। বুঝতে পেরেছেন? এবার উত্তর স্যার পেয়েছেন, কি হবে কি হবে না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু শাস্ত্রে যেটি জি স্যার উল্লেখ রয়েছে সেটি আপনার যজমানদের বা আপনার ভক্তদের সেটি বলতে হবে। আপনি কি করলেন সেটা দেখতে যাবে না। ব্রাহ্মণ আপনি খেয়ে পূজা দিতে গেছেন, পূজা করতে গেছেন, না না খেয়ে গেছেন, উপবাস থেকে গেছেন, আপনি ওখানে কেঁদে যজমানের কল্যাণ হোক এটা বলছেন, বেশি দক্ষিণা নেওয়ার জন্য বলছেন, না প্রকৃত পক্ষে যজমানের কল্যাণ সাধনের জন্য বলছেন, সেটি আপনার চোখের জল ওই ওই মায়ের কৃপা বা ওই ঠাকুরের কৃপার উপর নির্ভর করবে, আপনার কৃতকর্মের উপর নির্ভর করবে, যজমানের উপর নয়। অর্থাৎ আপনাকেই সেটি পরামর্শ দিতে হবে। এক সেকেন্ড। হ্যালো, জি স্যার নমস্কার। ধন্যবাদ স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, বসবো, আমি ক্লাসে আছি, কথা বাড়াতে পারতেছি না, আমি থাকবো। 9 তারিখ পর্যন্ত থাকতে পারি। এত কথা বলা যাবে না বলছি, ক্লাসে আছি। হুম। তো যে কথা বলতেছিলাম সেটি হচ্ছে, মানবের কল্যাণ অকল্যাণ হয় এমন কোনো বিহিত ব্যবস্থা আমরা দিব না। আমরা করেছি, আমি পাপ করেছি তাই বলে আপনাদের কিন্তু আমি পাপ কর্ম শিখাবো না। বুঝতে পেরেছেন? আমার পাপের ফল জি স্যার আমাকেই পেতে হবে। অর্থাৎ আমিই ভোগ করব, কিন্তু আমার ভাগ যেন আপনাদের উপর না বর্তায়, এটি আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার এবার? হ্যাঁ স্যার স্যার একটা প্রশ্ন স্যার। এত প্রশ্ন করলে পঞ্জিকা দেখা শিখতে পারবেন না নে আজকে কিন্তু। না স্যার ওই ওই যে একটু কেউ কোলের কাছে নিয়ে কেউ শিখাবে না নে কিন্তু, পঞ্জিকা দেখা কেউ না কোলের স্যার কাছে নিয়ে কোনো গুরুদেব শিখাবে না কিন্তু। না ওই যে বলছিলাম যে যাত্রাটা কি বাড়ির দিক দিয়ে যাত্রা নাকি যেখানে যাবে সেখানে দিক, মানে দক্ষিণ দিক বা কি বাড়ি থেকে বাইর হবে যে ওই ওই যাত্রাটা না নাকি বাড়ি স্যার? যে কোথায় থাকবে, মানে যেদিকে মুখ করা বাড়ি থাকবে, সেখান থেকে পা যখন প্রথম মাটিতে ফেলবেন, ভূমিতে ফেলবেন, ওটি হ্যাঁ যাত্রা। আচ্ছা ঠিক আছে ওকে, এটার জন্য বলছিলাম স্যার। ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? আপনার সিঁড়ির ধাপে প্রথম পা যখন দেবেন বা ঘর থেকে যখন প্রথম পা বাইরে দেবেন, সেটিই যাত্রা। এখন আচ্ছা কখনো স্যার। কখনো বাম পা আগে দিয়ে যাত্রা করতে বলা হয়, কখনো ডান পা আগে দিয়ে যাত্রা করতে বলা হয়, এগুলো অনেক ব্যাপার স্যাপার রয়েছে। এগুলো হ্যাঁ স্যার। মনুসংহিতা পড়ে নেবেন, স্মৃতি চিন্তামণি পড়ে নেবেন, হ্যাঁ পড়ে আচ্ছা নিয়ে ঠিক আছে তারপর এগুলো বুঝে নেবেন। বুঝলেন? আচ্ছা স্যার। ওকে, নাম লিখে নেন, মনুসংহিতা, স্মৃতি চিন্তামণি। স্যার আরেকটা প্রশ্ন করতে পারি? বলেন। জর্নাসোস এবং মরনাসোস বিশেষ করে কাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, কতটুকু পরিবারের? এইটা আপনাদের ইয়ে পড়ে নিতে হবে। আপনারা এখনো পঞ্জিকা পড়েননি যে জননাসৌজ ওই অসৌজ ব্যবস্থা, অসৌজ ব্যবস্থা এটা লেখা আছে কত নাম্বার পৃষ্ঠায়, এটা কে খুঁজবে এখন? শবদাহ ব্যবস্থা, এটা হচ্ছে 186 নাম্বার 189 নাম্বার পৃষ্ঠা থেকে আপনি পড়ে যাবেন হচ্ছে 194 পৃষ্ঠা পর্যন্ত। 186 থেকে 194 নাম্বার পৃষ্ঠায় সব দেওয়া আছে, জননসৌজ, মরণসৌজ, কোন বর্ণের কোন জাতির, মানে ওই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 বর্ণের জন্য দেওয়া রয়েছে, এটি পড়ে নেবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, হ্যাঁ এগুলো ঠিক আছে। যেমন গুরুজি একটা প্রশ্ন ছিল। দুটি পুত্র সন্তান যদি যমজ একসঙ্গে জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু জননসৌজ মানে পূর্ণ জননসৌজ হবে। তাহলে জননসৌজ পূর্ণ আর অর্ধের মধ্যে পার্থক্য কি? ওর মধ্যেই তো লেখা রয়েছে, ওখানে পড়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? জেকেদেব গুরুজি স্যার, একটা প্রশ্ন ছিল। জেকেদেব স্যার আছেন? জেকেদেব স্যার, নীরজ স্যার আছেন? হ্যাঁ আছি স্যার। কি শিখাবেন বলেন? শুভ দিনের নির্ঘণ্ট, পঞ্জিকা ব্যবহারের নিয়মাবলী কি শিখাবেন? এতে যদি এত প্রশ্ন থাকে, 1.5 ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পরে ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে শুরু হয়েছে, তাহলে কি শিখাবেন? শিখাবেন না বাদ দেবেন? স্যার শিখান স্যার, ঢুকছেন যেহেতু।
ঠিক আছে তাহলে বারবার করে আমি বলেছি জ্যোতিষ বচনটা পড়ুন, কিন্তু কেউ পড়েননি, কেউ না, কেউ বলতে পারবেন না জ্যোতিষ বচন পড়েছি। 161 নাম্বার পৃষ্ঠা থেকে জ্যোতিষ বচন যে পর্যন্ত আছে 292 পৃষ্ঠা পর্যন্ত, এর ভিতর যাবতীয় ওই ব্রত কথাটা বাদ দিয়ে আর সব পড়তে বলেছি। পড়েছেন? কেউ পড়েছেন? কে পড়েছেন? একজন বলেন যে আমি পড়েছি, বলেন একজন। স্যার প্রত্যেকটা পৃষ্ঠা উল্টা উল্টা দেখেছি যে স্যার কোথায় আমি কি আছে, কিন্তু ওইভাবে পড়া হয় স্যার নাই। স্যার আমি পড়ি স্যার, আমি 25 বছর আমি প্রায় প্রায় পড়ি স্যার, প্রতিদিন প্রায় পড়ি। তাহলে এইবার যখন আপনি বুঝতে যাবেন, এইবার চলে যান 176 নম্বর পৃষ্ঠায়। দেখেন, আপনারা শিখবেন কি শিখবেন না, যাও পড়বেন কি পড়বেন না, সেগুলো আপনাদের ব্যাপার। যান। যেহেতু শুভ দিনের নির্ঘণ্ট বুঝতে হবে, তারপরে যে কে দেব স্যার বুঝাবে না, আমি আর বাদ দিয়ে দেওয়া নেই। নেন। রবির গোসল ফল, দিরাগমন, জটক বিচার, এগুলো আগে দরকার নেই। বিবাহ ব্যবস্থা দেখেন, এটা হচ্ছে 172 নম্বর পৃষ্ঠায় যান। 172 সব পড়ে নিতে হবে, কিন্তু আমি বলে যাচ্ছি এর প্রত্যেকটা পড়ে পড়ে বুঝাবো না আমি। আগে পড়বেন, তারপরে সেই প্রশ্ন লিখতে হবে গ্রুপে, তারপরে নিতে হবে। এত সোজা না। এটা বহুদিন ধরে বলতেছি, আপনারা জ্যোতিষ বচন পড়ছেন না। দেখেন, বিবাহে বিহিত মাস, তাহলে কোন মাসে বিবাহ করা ভালো হবে, এটা মাস আপনাদের বাঁচতে হবে। বিবাহে বিহিত বারটা এখান থেকে বুঝতে হবে। বিবাহে বিহিত তিথিটা এখান থেকে বুঝতে হবে। বিবাহে বিহিত নক্ষত্রগুলো বুঝতে হবে। বিহিত যোগগুলো বুঝতে হবে, যে ব্যতিপাত যোগে বিবাহ হলে কুলছেদ, তারপরে পরিক যোগে কন্যা বা স্বামী ঘাতিনী, বৈধৃতি যোগে বিধবা, ও অতি যোগে বিষদগ্ধা, ব্যাঘাত যোগে ব্যাধি, হর্ষণ যোগে শোকার্তা, শুল যোগে শুলযোগ, ও ব্রণ যোগে রোগ ভয়, এখানে যোগ একটা বাদ পড়েছে মনে হয়, শুল যোগ আর ওই আরেকটা যোগ বাদ পড়েছে, ভুল হয়েছে মনে হয়। বিষকুম্ভ যোগে সর্পদংশন, বজ্র যোগে মরণ হয়। অতএব এই সকল যোগ ভিন্ন, অন্য যোগে বিবাহ প্রশস্ত। এবার যার বিবাহে টাইম নিতে আসবে আপনাদের কাছে, যে আমি বিবাহ করব, আমার জন্য পণ্ডিত মশাই একটা দিন রেখে দেন। এইবার পঞ্জিকায় শুধু ইবুক যোগ থাকলেই বিবাহের কথা লেখা আছে। তাহলে এইবার তার জন্য কোন যোগ দেবেন? তার জন্ম যদি ব্যতিপাত যোগে হয়, যদি পরিক যোগে হয়, যদি বৈধৃতি যোগে হয়, যদি অতিগণ্ড যোগে হয়, যদি ব্যাঘাত যোগে হয়, যদি হর্ষণ যোগে হয়, যদি শুল যোগে হয়, তাহলে তো ওই দিনগুলো বাদ দিতে হবে। তো আপনারা এগুলো পড়েননি, আন্ডারলাইন করেননি, তাহলে কি করে আপনারা বিবাহের দিন দেন মানুষকে, বলেন? আমার কাছে একজন লোক বিবাহের দিন নিতে আসলে তো বলি যে জন্মবার বলে দুজনের জন্ম তারিখ দিয়ে মিনিমাম 3 দিন সময় দিতে হবে। আর আপনারা তো সাথে সাথে পঞ্জিকা দেখে দিয়ে দেন। তা কিভাবে দেন? তাহলে এগুলো তো জানেন না, পড়েন নাই, কিভাবে দেন? হ্যাঁ, বলেন, পড়েন নাই তো এগুলো। তারপরে বিবাহে বিহিত তিথি, অমাবস্যা, বৃষ্টিবজ্রা, রিক্তা তিথিতে বিবাহ হলে শীঘ্র জমালয়ে প্রাপ্ত হবে, মানে শীঘ্র মারা যাবে। তাহলে এইবার বৃষ্টিবজ্রা, রিক্তা তিথি, এই তিথিতে বিবাহের সুতো বিভুক যোগ থাকলেই বিবাহ লেখা আছে। আপনারা ওই তিথিতে কি তাদের পাত্রপাত্রী বিয়ে দিতে দেবেন? দিয়ে তাদের মরণ ডেকে নিয়ে আসবেন? তাহলে কি করে আপনি যজমান হবেন বা বিজ্ঞ জ্যোতিষ হবেন? কি করে তাকে পরামর্শ দেবেন ভাবেন এবার একটু। কেমনে আপনাদের শুভ দিনের নির্ঘণ্ট শিখাবো, দেখেন। তারপরে দেখেন, বিবাহে বিহিত মাস, প্রথম আষাঢ় মাসে হরি শয়নের পর বিবাহ হলে কন্যা ধনধান্য ভোগ গ্রহিতা, ধন ধান্য ভোগ করতে পারে না। শ্রাবণ মাসে মৃত বাচ্চা হয় শ্রাবণ মাসে বিবাহ হলে। ভাদ্র মাসে বিবাহ হলে বেশ্যা হয়। আশ্বিন মাসে বিবাহ হলে মৃতা। কার্তিক মাসে বিবাহ হলে রোগ যুক্তা। পৌষ মাসে আষাঢ় ভ্রষ্টা, স্বামী বিয়োগিনী। চৈত্র মাসে কন্যা মদন কি মানে উন্মাদ, পাগল। এতদ ভিন্ন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ অঘ্রাণ মাঘ ফাল্গুন মাসে বিবাহ হলে স্ত্রী পতিব্রতা ও ঐশ্বর্য যুক্তা হয়। তাহলে আপনার বিবাহের তারিখ দিতে গেলে এগুলো পড়বেন না, কি করে দেবেন?
যে ব্যক্তি বিবাহ করতে আসছে তার জন্ম কি আষাঢ় মাসে কিনা, তার জন্ম ওই ভাদ্র মাসে আপনি বিবাহ পরামর্শ দিচ্ছেন কিনা, আষাঢ় মাসে দিন আছে আপনি আষাঢ় মাসে দিয়ে দিচ্ছেন, কোন তারিখ দেওয়া হলো তাহলে? তো এগুলো কে পড়বে? এগুলো কি ক্লাসে আমরা এই আলোচনা করে শেখাতে পারবো? এইবার বিবাহের বার সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, এই চারিবারে বিবাহ হলে কন্যা সৌভাগ্যশালিনী হয়। আর রবি, মঙ্গল, শনিবারে বিবাহ হলে কুলোটা হয় গর্গ মতে। কিন্তু রাত্রিতে বার দোষ থাকে না, মানে রাত্রেবেলায় আর ওই দিনের বার দোষ থাকে না। বার দোষ প্রভবান্বিত রাত্র, মানে এটা ওই কিসের, মানে মনুসংহিতার ব্র্যাকেটটা দিয়ে দেওয়া হয়েছে। এইবার বিবাহে বিহিত তিথি অমাবস্যা, বৃষ্টিবজ্রা, রিক্তা তিথিতে বিবাহ হলে শীঘ্র জমালয়, ওটা তো পড়েছি। এবার বিহিত যোগ, ব্যতিপাত যোগ, বিবাহের যোগ, কুলছেদ, ওটা পড়েছি। এবার বিবাহে করণ, বৃষ্টিকরণ, শকুনীকরণ, চতুষ্পাতকরণ, কিন্তুগ্নকরণে বিবাহ হলে মৃত্যুতুল্য ফল হয়। তাহলে কি করবেন? এইবার বৃষ্টিকরণে সুতৈবিক যোগ বললাম তো, সুতৈবিক যোগ আছে, বিবাহ দেওয়া হয়েছে, ওদিন বৃষ্টিকরণ আছে, শকুনীকরণ আছে, চতুষ্পাতকরণ আছে, আপনি কি তার বিয়ের দিন দিয়ে দেবেন? 90% জ্যোতিষ বা 90% পণ্ডিত ভট্টাচার্য এটা না মেনে বিবাহের দিন দেয়। প্রমাণ নেবেন? যদি বলেন প্রমাণ নিতে, বহু প্রমাণ আমি দিতে পারি। আর আপনারা ক্লাস সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু 90% লোকে এই সঠিক নিয়ম মেনে পরামর্শ দেন না। জ্যোতিষ করেন শুধু অর্থ উপার্জন করার জন্য। সেই অর্থ উপার্জন করার জন্য যারা জ্যোতিষ বা যজমান বা যারা পৌরোহিত্য করেন, আমি বলবো যে এটা বিজ্ঞ জ্যোতিষ গড়ার কারিগর হবে না, তাহলে আমরা হতে পারবো না। অর্থাৎ এটি আপনাদের পড়তে হবে, শিখতে হবে। আমি বলেছিলাম সকালে, কথা দিয়েছিলাম যে এই ক্লাসটা আমার থাকার দরকার, তবেই না আমি রয়েছি, না হলে সম্ভব না আমার দ্বারা, বুঝলেন? এমনকি গুলিস্তানে টোল প্লাজার আগে প্রায় 1/2 কিলোমিটার ভারী ব্যাগ নিয়ে জামে গাড়ি পড়েছে, সাইড দিয়ে হেঁটে দৌড়ে এসে ইঞ্জিন রিক্সায় উঠে জাম পার হয়ে এসে সিএনজিতে করে তারপরে আসছি ক্লাস ধরার জন্য। এটা আপনাদের জন্য, আমার জন্য নয়, বা জাতির মঙ্গলের জন্য, বুঝলেন? আমি জেকে দেব স্যারকে বলে দিতে পারতাম যে আজকের ক্লাসটা আপনি নিয়ে চালিয়ে দেন, কিন্তু কথা দিয়েছি তার জন্য এই ছোটাছুটি করেছি। স্যার আপনাকে খুব টায়ার্ড লাগতেছে স্যার এমনিতেই। প্রচন্ড টায়ার্ড আছি। সকালে দেখেন ওই 6:30টায় উঠেছি, 7:30টায় যে ক্লাস করেছি, ক্লাস করে বাড়ি গেছি, বাড়ি যেয়ে ব্যাগটা গোছাই নিয়ে ওই অবস্থায় চলে আসছি। এসি গাড়ি পাইনি, নন এসি গাড়ির লাস্ট সিটি বসে আসছি। এসে তারপরে এই শুধু একটু চোখে জল দিয়েছি, আবার এই ঘর মুছেছি, তারপরে আবার এই দিকে নেট পায় না, ক্যামেরা ওপেন হয় না, বুঝলেন? এই যাই হোক, আর অল্প কিছু কথা বলি, তারপরে আপনারা চালান। দেখেন, তারপরে মন্তব্য, জামিত্র যুদ্ধবোধ, তারপরে জামিত্র বেদের প্রতিপ্রসব, তারপর সপ্তশলাকা, এগুলো সব পড়তে হবে আপনাদের। দশযোগ ভঙ্গ, বিবাহে লগ্ন নিরূপণ। এইবার লগ্ন, তাকে কোন লগ্ন দেবেন? আপনি যদি তার অষ্টম লগ্নকে লগ্ন দেন, পাত্রপাত্রীর জন্মের অষ্টম লগ্ন, ষষ্ঠ লগ্ন, বা ধরেন দ্বাদশ লগ্নকে লগ্ন দেন, তাহলে কি হবে? দ্বাদশ লগ্নের দিন দেখবেন যে ওই বর যাচ্ছে, গেট আটকায় দিয়ে অগণিত টাকা নিচ্ছে, পথে টোল প্লাজা বইছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন চাঁদা দিতে দিতে যাচ্ছে। এইবার অষ্টম ভাবে দিলেন, দেখলেন ওই দিন মারামারি গন্ডগোল হলো বিবাহে। যে ষষ্ঠ ভাবে দিলেন, দেখলেন যে ওই দিন বর অসুস্থ হয়ে পড়লো, নাই বউ অসুস্থ হয়ে পড়লো, তাহলে কি করবেন? আপনি কি করবেন এই ক্ষেত্রে? আপনার লগ্ন নিরূপণের ক্ষেত্রে পাত্রপাত্রীর লগ্নে থেকে অবশ্যই চতুর্থ, সপ্তম বা নবম, দশম, একাদশ লগ্ন, এই রকম শুভ লগ্ন দেখে দেবেন নিশ্চয়ই। সেই লগ্নের যে দিনটা আছে সেটা দেবেন। তাহলে এটা কিভাবে শিখাবো আমরা? এটা শিখতে গেলে তো আপনাদের এটা পড়তে হবে, পড়ে মানতে হবে, এগুলো নোট করতে হবে বা আন্ডারলাইন করতে হবে, পঞ্জিকায় লাল কালি দিয়ে দিয়ে আন্ডারলাইন করতে হবে যে আমার এইগুলো মানতে হবে। কাট কথা, এখানে কোনো ছাড় হবে না। এটা ছাড় হওয়া মানে আপনি অভিজ্ঞ জ্যোতিষ না। এখানে ছাড় দিলে আপনি কখনোই অভিজ্ঞ জ্যোতিষ হবেন না বা বিজ্ঞ জ্যোতিষ হবেন না, এটাই প্রমাণ হবে। বুঝতে পেরেছেন? এবার গোধূলিতে বিবাহ দেবে, গোধূলি কাকে বলে এটা আপনাদেরই বুঝতে হবে। এখানে দেখেন লেখা আছে, যে সময়ে পশ্চিম দিকে ঈষৎ রক্তবর্ণ ও গোপ দক্ষিত
ধূলিতে আচ্ছন্ন হয় ও আকাশে তারা সকল বিমল ভাবে প্রকাশ পায়। ভৃগু নন্দন কয় মানে ভৃগু পুত্র কয় সে সময়ের নাম গোধূলি। মুনিগণ বলেন বিবাহিতী কার্যে গোধূলি 3 প্রকার। হেমন্ত ও শিশুর কালে সূর্য বিনষ্ট কিরণ জাল হয়ে গোলাকৃতি হলে, বসন্ত সময়ে সূর্য অদৃশ্য হইলে, তাহলে বসন্তকালে সূর্য পুরো অদৃশ্য অন্ধকার হতে হবে তখন গোধূলি হবে। আর হেমন্তকালে হচ্ছে গোলাকৃতি যখন হবে তখন। আর গ্রীষ্মকালে অর্ধ স্তিমিত মানে অর্ধেক ডুবলে হবে গোধূলি। আর বর্ষা ও শরৎকালে সূর্য অস্তাচলে গমন বা অদৃশ্য হলে তদবধি 2 বা 48 মিনিট কাল গোধূলি। সেখান থেকে 2 মিনিট থেকে 48 মিনিট সময়ের মধ্যে গোধূলিতে বিবাহ হতে হবে। এইবার আপনারা সব মাসের জন্য বলে দেন সূর্য ডুবে গেলেই গোধূলি, এই কথা বলেন না? বলেন বলেন না? জি স্যার। স্যার আমরা তো জানি এটাই। কি জানি? না না কি কি জানি সূর্য অস্ত যাওয়ার জানার পর থেকে অনেক কিছু আছে এখানে। এই তো সূর্য অস্ত গেলেই গোধূলি জানেন, কিন্তু সূর্য অর্ধেক অস্ত গেলে বা কাল অনুপাতে গোধূলি ভিন্ন হয়। সেখান থেকে 2 মিনিট থেকে 48 মিনিটের মধ্যে গোধূলি হয়। এটা তো জানেন না, তাই এটা তো এইটাই সঠিক। আমি যেটা লিখেছি এইটাই সঠিক, আপনারা অবশ্যই যেটা বলেছেন ওটা সঠিক নয়। নয়। বুঝতে পেরেছেন? এইবার গোধূলিতে নিষিদ্ধ মাস, কোন মাসে গোধূলিতে বিয়ে দেওয়া যাবে না? অগ্রহায়ণ মাসে দেওয়া যাবে না, মাঘ মাসে দেওয়া যাবে না। গোধূলিতে বিবাহ হলে কন্যা বিধবা হয়। ফাল্গুন মাসে পুত্রের আয়ু ক্ষয় হয়, ধনাদি যুক্ত হয়। বৈশাখ মাসে পতির সুখবর্ধিনী ও ধনবতী হয়। জ্যৈষ্ঠ মাসে পতির মানদাত্রী। আষাঢ় মাসে ধনধান্না পুত্রযুক্ত হয়। শনি ও বৃহস্পতিবারে দিবাদণ্ডে গোধূলি নিষিদ্ধ। শনিবার বৃহস্পতিবার দিবাদণ্ডে মানে সূর্য অস্তের সময় যে দণ্ড রয়েছে, দণ্ডপল বিপল, ওর মধ্যে কিন্তু কিবারে শনি মঙ্গলবারে আমার ওই শনি ও বৃহস্পতিবারে বৃহস্পতিবার গোধূলি হবে না। তাহলে হবে এগুলো না। কিভাবে শিখে নেবেন? এইবার গাত্র হরিদ্রা, দিরাগমন মানে বিবাহের পর যে যাত্রা করবে, স্বামী গৃহে আসবে, তারপর দিরাগমনে ভোজন, কি ভোজন করা যাবে না, তারপরে গর্ভাধানের জন্য এখানে নিয়ম রয়েছে। তো তাছাড়া পুংসবন, পঞ্চামৃত, সীমান্ত নয়ন, হ্যাঁ, তারপরে সুখ প্রসব মন্ত্র, বালকের দন্তগমনের ফল, ওই যে অকাল দন্ত দাঁত ওঠে, এইগুলো অশুভ দন্ত জনন প্রতিকার, তারপরে জাতকর্ম, নামকরণের ক্ষেত্রে দেখেন উত্তর ফল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, রোহিণী, চিত্রা, অনুরাধা, মৃগশিরা, রেবতী, স্বাতী, পুনর্বসু, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, অশ্বিনী, পুষ্যা, হস্তা নক্ষত্র বা এ সকল নক্ষত্রের মুহূর্তে লগ্নে ও কেন্দ্রস্থানে শুভ গ্রহ থাকলে জন্ম দিবসাবধি, দশম, একাদশ, দ্বাদশ কিংবা শত দিবসে অথবা কুলাসার মতে শুভ দিনে, শুভ তিথিতে ও শুভ যোগে বালকের নামকরণ প্রশস্ত। আমাদের নীরজ স্যার একটা সুন্দর জ্যোতিষালয়ের নাম দিয়েছেন মহাকাল জ্যোতিষ মহাকাল অ্যাস্ট্রো হোম। নামটা এত পছন্দ হয়েছে, নামটা উনি আমাকে বলছেন মনে হয় 31 তারিখ আমাকে দিয়েছেন। তো 31 তারিখে নামটা পাঠিয়েছেন। আমি 31 তারিখে সন্ধ্যা 7টা 7:30টার দিকে ফোন ব্যাক করে আমি বলছি নামটা ভীষণ পছন্দ হয়েছে। এমনকি সতীর ওই 51 পীঠের যে দশমহাবিদ্যার যে, এই কথাটাই শুধু বলেছিলাম, দশমহাবিদ্যার যে 10 জনকে বেছে নিয়েছে, সেই শক্তির চেয়ে শক্তিশালী হচ্ছে এই মহাকাল ভৈরব, যে মহাকাল শিব। আমি যার জন্য হয়াকারটা ত্রিশূল দিয়ে দিতে বলেছি, যে ত্রিশূল দিয়ে হয়াকার হবে, আমি একটা নমুনাও পাঠিয়ে দিয়েছি, যেটা একটা লোগোর মতো হয়ে যাবে। কিন্তু 31 তারিখে যখন আমাকে নামটা পাঠিয়েছেন, ওই দিনের তিথি বা ওই দিনের নক্ষত্র যদি উনার অনুকূলে না হয় বা যদি এই নক্ষত্র যুক্ত হয়, এটি যদি উল্লেখ করা হয়, আমার সেটি দেখার সময় ছিল না, যদি উল্লেখ করা হয়, উনি তো পাঠিয়ে দিয়েছেন, আগে তো মতামত নেননি, তাহলে পাঠিয়ে দিয়েছেন, তাহলে আমি নিশ্চয়ই বলতাম যে এই নামটি এই দিনে না এই দিনে দেন। আপনারা দেখেছেন যে আমরা ভর্তির বিজ্ঞাপন 1 তারিখে দিব, জানুয়ারির 1 তারিখে, কিন্তু আমি সেটি 30 তারিখে দিয়েছি। কেন দিয়েছি? এর আগে আপনারা শেয়ার করেছেন, আমাদের ওই যে পিয়াস বাবু যে সুন্দর একটা অ্যাড করে দিয়েছেন,
ওই একটা আপনারা সবাই শেয়ার করেছেন, কিন্তু আমি কিন্তু করিনি। আমি 30 তারিখে করেছি। আমি 1 তারিখে করতে চেয়েছিলাম, সেখান থেকে আমি 30 তারিখে করেছি এবং অপরাহ্নে করেছি। তাহলে আমি কি 30 তারিখ অপরাহ্নে যখন করেছি ওই টাইমটা দিয়ে বিচার করে দেখুন তো যে আমি কি বিচার করে দিয়েছি, আর 1 তারিখে দেব বললে কি বিচার করে দিতাম। কেন প্রতিষ্ঠান সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, আর প্রতিষ্ঠান কে করেছে, প্রতিষ্ঠান কেসিপাল করেছে। তাহলে তার জন্য বিরুদ্ধ না তার জন্য পক্ষের, এটি বুঝে না বুঝে আমি দিয়েছি সেটি আপনাদের বুঝতে হবে। তাহলে সেটি কোথা থেকে বুঝবেন? এখান থেকে পড়ে বুঝতে হবে। স্যার আমি নক্ষত্র দেখেই দিছি স্যার। ও দেখে দিচ্ছেন, সুন্দর সুন্দর। এইবার আসি, দেখেন অন্নপ্রাশন 30 দিন হিসাবে সন গণনা মানে সাল গণনা, সাল মাস গণনায় বালকের 6ষ্ঠ এবং 8ম মাসে, আর বালিকার ক্ষেত্রে 5ম 7ম মাসে যে অন্নপ্রাশন দেওয়া হয় তাকে মুখান্নপ্রাশন নামে পরিচিত। অনেকে বলে অন্নপ্রাশন আর মুখান্নপ্রাশন কি আলাদা জিনিস নাকি? আরে মুখে অন্ন দেওয়া আর অন্নপ্রাশন করা একই জিনিস, কিন্তু এটা প্রশ্ন করে কিন্তু মানুষ। এইবার বলা যায় যে অন্নপ্রাশনে অনুষ্ঠান করেন আর মুখান্নপ্রাশনে মুখে অন্ন দেন, এটা বলা যায় আলাদা, কিন্তু জিনিস এক। স্যার মেবি মুখান্নপ্রাশন হচ্ছে প্রথম কে অন্নটা মুখে দিবে আর কি স্যার। তার মানে কোন দেবী প্রথম অন্ন পাবে ওইটা মুখান্নপ্রাশন, যে পাবে ওইটা উল্টালেও যে পাবে সেটাই মুখান্নপ্রাশন। হ্যাঁ স্যার, যে পাবে সেটা স্যার। একই ঘি, কিন্তু ওই পাত্রে ওই মানে কি একই চুল, ভুরুতে আসলে ভুরু আর গোপে আসলে গোপ, তারপরে আসলে দাড়ি, ওই কিন্তু ওই মানে অন্য এই অন্যের অনুষ্ঠানে কে মুখ্য ব্যক্তি স্যার? মানে যে শিশুটা আছে সেই হলো মুখ্য ব্যক্তি, তাকে আগে দেওয়া হবে। তার মুখে যে অন্ন দেওয়া হবে ওইটা মুখান্নপ্রাশন। ঠিক তো স্যার? হ্যাঁ এটাই স্যার। হ্যাঁ স্যার, আমি একটু ধরিয়ে দেওয়ার পরের অংশ কিন্তু আপনার আমাদের জেকে দেব স্যার এবং নীরজ স্যার মিলে শেষ করবেন বাকিটা।